10 বছর আগে প্রথম দেখা হয়েছিল রামপুরহাটে। আজকে আবার 10 বছর বাদে ওনার সঙ্গে দেখা। কন্ট্রোভার্সি ওনাকে যেন পেছন ছাড়ে না, নাকি উনি কন্ট্রোভার্সিকে নিয়ে চলতে ভালোবাসেন তিনিই জানেন। সৌরভ গাঙ্গুলী বাঙালির আইকন, যিনি গত সপ্তাহে যখন এসএসসির এই চাকরিহারা শিক্ষকরা আন্দোলনে যাওয়ার সময় সৌরভ গাঙ্গুলীকে পাশে চেয়েছিলেন, তখন বলেছিলেন উনি এসবের মধ্যে থাকতে পারবেন না। অথচ সেই সৌরভ গাঙ্গুলী এখন অনুব্রতর সাথে একই মঞ্চে একটা অনুষ্ঠানে গেছেন। অনুব্রত মণ্ডল তিনি একজন স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি ভুলবশত তিনি হয়তো 2.5 বছরের জন্য তিহার জেলে ছিলেন, মানে প্রমাণ তো পাইনি, তাই ধরে নিলাম ভুলবশত। কিন্তু ব্যাপারটা হলো যে সেটা সিএবির কোনো কাজে হোক বা যাই হোক, অনুব্রত মণ্ডলের সাথে মঞ্চ শেয়ার করছেন সৌরভ গাঙ্গুলী। প্লেয়ার আছেন, মহিলা প্লেয়ার আছেন যারা বাংলার হয়ে ভারতবর্ষ খেলেছেন। যে মানুষটাকে আমরা সবাই জানি যে একজন খেলোয়াড়, যে মানুষটা সবসময় ক্রিকেট নিয়েই থাকবে, সে ক্রিকেটের প্রশাসকও হতে পারেন, কোচিং করাতে পারেন, যেহেতু সে তার রক্তে ক্রিকেট মেশে আছে। যিনি বরাবরই ক্রিকেটটা ভালো বোঝেন, ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, ভারতের ক্রিকেটকে একটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন, নতুন যুগের সূচনা করেছেন। সেই সৌরভ গাঙ্গুলী যখন একজন সাধারণ মানুষের কাছে না থেকে যারা তাকে আপন করে নিয়েছে, তাদের সঙ্গে না গিয়ে দেখলাম শুধুমাত্র একটা সিএবির অনুষ্ঠান মানতে পারি, কিন্তু সেখানে তিনি গেলেন সরাসরি অনুব্রত মণ্ডল। হ্যাঁ, বোলপুরে একটা সিএবির অনুষ্ঠান ছিল, সেখানে উনি ছাড়াও তার দাদা স্নেহাশিস গাঙ্গুলী, যিনি এখন বর্তমানে সিএবি প্রেসিডেন্ট, আবার ওদিকে ঝুলন গোস্বামী, যিনি বাংলা দলের ক্যাপ্টেন ছিলেন মহিলাদের এবং ভারতীয় দলের ক্যাপ্টেন ছিলেন, তিনিও গেছেন। শুধু যে সৌরভ গাঙ্গুলী গেছেন তা নয়, ব্যাপারটা বলা ভুল হবে। কিন্তু ওই যে বললাম, সৌরভ গাঙ্গুলী যাকে সাধারণ মানুষ চেয়েছিল যে একটা আন্দোলনের সময় তাকে যেন পাশে পাই, সেটা পাওয়া যায়নি। সৌরভ গাঙ্গুলীর সময় অর্থাৎ 2000 থেকে 2010-এ যে সমস্ত খেলোয়াড়রা ছিলেন ভারতীয় দলে, যেমন ভিভিএস লক্ষ্মণ হতে পারে, রাহুল দ্রাবিড় হতে পারে, সচিন তেন্ডুলকর, এরা কিন্তু এখনো ক্রিকেটের সাথে যুক্ত। কেউ কোনো দলের কোচিং করান, কেউ কোনো দলের মেন্টর আছেন। এবং 2024-এ এবং বলা চলে 2025-ও মার্চের দিক করে একটা ইন্টারন্যাশনাল যে লেজেন্ডস এর একটা টি20 লিগ হলো, যেটাতে ভারতীয় দলের ক্যাপ্টেন্সি করেছেন সচিন, যাতে যুবরাজ সিং ছিলেন, তাতে আবার দেখলাম ইউসুফ পাঠান, ইরফান পাঠান তারাও ছিলেন। ভিভিএস লক্ষ্মণ এখনো ক্রিকেটের সাথে যুক্ত, এনসিএর একটা পদে রয়েছেন। সেখানে সৌরভ গাঙ্গুলী কি করলেন, তিনি কিন্তু কোনো ক্রিকেট খেলার সাথে ডিরেক্টর যুক্ত নন, প্রশাসকের ভূমিকায় আছেন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম কিছুটা, মানে অস্বীকার করতে নেই, সৌরভ গাঙ্গুলী ক্রিকেটটা খেলেছেন বটে, কিন্তু ক্রিকেটের সাথে অত সরাসরি আর ওতপ্রোতভাবে যুক্ত নন। তিনি আছেন অ্যাঙ্কারিং এ, তিনি আছেন শিল্পপতিতে বিনিয়োগে, তিনি এখন সর্বময় কর্তা। মানে ওই আর কি, যে ক্রিকেটটা দিয়ে শুরু হয়েছিল ঠিকই, কিন্তু এখন ক্রিকেট বাদে সবকিছুতে আছেন সৌরভ গাঙ্গুলী। সিনেমাটা করছেন না, এই যে সচিন, এই সচিন কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত, ইউনিসেফের সাথে যুক্ত রয়েছে, বিভিন্ন ধরনের চ্যারিটেবল টাস্কের সাথে যুক্ত রয়েছেন। কখনো তিনি কাশ্মীরে ক্রিকেটের প্রচারে যান, কখনো তিনি আফ্রিকাতে যান সেখানকার শিশুদের উন্নয়নের জন্য কিছু কাজ করতে, শিক্ষা ব্যবস্থা হতে পারে, স্বাস্থ্য হতে পারে। আর সেই সচিন কিন্তু কখনো কোনো বেটিং অ্যাপের বিজ্ঞাপনে নিজেকে এখনো যুক্ত করেননি। সৌরভ গাঙ্গুলী আছেন তো মাই ইলেভেন সার্কেল। আবার ওদিকে দেখতে গেলে রাহুল দ্রাবিড়, তিনি এনসিএতেও ছিলেন, ভারতীয় দলের কোচ ছিলেন, এখন অবশ্য রাজস্থানের সাথে আছেন। মানে আমি বলতে চাইছি, যারা ক্রিকেটার ছিল না, যাদেরকে আমরা লেজেন্ড ভাবতাম, তাদের কিছু মানুষ এখনো কিন্তু বলা চলে এই সমস্ত বেটিং অ্যাপের সাথেও যুক্ত নন বিজ্ঞাপনের, আবার তারা কোনো প্রশাসক ভূমিকা বা কোনো অ্যাঙ্কারিং তাতে নেই, তারা ক্রিকেটের সঙ্গেই যুক্ত আছেন। আর আমাদের দাদা, তিনি ক্রিকেটটা বাদে সবকিছুর সঙ্গে যুক্ত আছেন। হ্যাঁ, আইসিসির এখন নির্বাচকের ভূমিকা বা আইসিসির চেয়ারম্যান বা এই যে কমিটি, তাতে হয়তো নতুন মেম্বারশিপ পাচ্ছেন, প্রশাসকের ভূমিকায় রয়েছেন, ম্যানেজমেন্টে আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভে আছেন। এদিকে ভিভিএস লক্ষ্মণ, তিনি ভারতীয় দলের এখন সহকারী কোচ হিসেবে থাকেন, কখনো কখনো কোনো স্পেশাল ট্যুর থাকলে সেগুলোতে যান, আবার এনসিএতেও রয়েছেন, সবকিছুতে আছেন, ক্রিকেটের সাথে যুক্ত আছেন। সৌরভ গাঙ্গুলী ক্রিকেট ছাড়া সবকিছুতে আছেন। কোথাও আমার মনে হয় জানেন তো, যে যাদেরকে আমরা আইকন মনে করি, অ্যাকচুয়ালি আইকন মানায় কারা? আমরাই। তার কোনো দেশের প্রতি বিশেষ ভূমিকা অবদান থাকলে তারপর সেই মানুষটা সাধারণ মানুষকে ভুলে যায়, সে শুধুমাত্রই আত্মকেন্দ্রিক হয়ে যায়। সৌরভ গাঙ্গুলী না কোনো আর্চিকরের বিশেষ ভূমিকাতে তাকে দেখা গেছিল, সে সময় তিনি বললেন এগুলো ছোটখাটো ঘটনা। তারপর অবশ্য তাকে নিয়ে অনেক ট্রোল হতে তিনি নেমেছিলেন, তার মেয়েকে নিয়ে আন্দোলনে একদিন মোমবাতি জ্বালাতে। আবার এবারে দেখলাম এই ধরনের কাজগুলো করছেন। আমি একটা জিনিস বুঝে পাই না, ঋদ্ধিমান সাহার পর আমাদের বাংলাতে এখনো পর্যন্ত কোনো সেরকম ভালো প্লেয়ার কি উঠে এলো না? ভালো প্লেয়ার কি একেবারেই নেই বাংলাতে? নাকি প্রপার ব্রাশ আপ, প্রপার কোচিং সেইটা করানো হচ্ছে না? কোথায় খামতি থাকছে যে শুধুমাত্র বাংলা থেকে নামটা আগেই আসে শুধু সৌরভ গাঙ্গুলী, তারপর হয়তো লক্ষ্মীরতন শুক্লা বা হয়তো ঋদ্ধিমান সাহার মতো কিছু নাম থাকবে। কিন্তু আমি বলতেছি কনসিস্টেন্সি, যে হ্যাঁ ঠিক আছে, 2 বছর 4 বছর 5 বছর অন্তর হলেও একটা ভালো প্লেয়ার যাচ্ছে বাংলা থেকে, সেরকম কেউ নেই যে ন্যাশনাল টিমে রেগুলার বেসিসে খেলছে। কেন? মানে ক্রিকেট ব্যাপারে প্রশাসকের ভূমিকা থেকেও ক্রিকেটীয় ব্যাপার বা ডেভেলপমেন্টে ডিরেক্ট সৌরভ গাঙ্গুলীর কি ভূমিকা রয়েছে? এই প্রশ্নগুলো আমাকে মাঝে মাঝে ভাবায় যে সত্যি সমাজের উন্নয়নে একটা 50 বছরের লোক
শুধুমাত্র কোথায় পলিটিক্স, কোথায় এই দল, কোথায় ওই দল, এদের সাথে যোগাযোগ রাখা, ব্যবসা, কোথায় স্কুল খোলা, কোথায় সৌরভস, কোথায় মানে দাদাগিরি, কোথায় বিগ বস, এইসবেতে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। ক্রিকেটীয় সমাজে বা ক্রিকেটীয় উন্নয়নে ডিরেক্ট কি করলেন সৌরভ গাঙ্গুলি? এই প্রশ্নটা আমার কাছে আজও রয়ে আমার কাছে এটাই বড় প্রশ্ন যে সৌরভ গাঙ্গুলি ক্রিকেট বলুন, সমাজের উন্নয়ন বলুন, কি করলেন? গৌতম গম্ভীর 43 বছর বয়স, অনেকটাই বয়সে কম। তিনি ওই 2011 ফাইনালের 97 রানটা একটা বড় মাইলস্টোন, যার জন্য আজকে ভারত জিতেছে ঠিকই। সৌরভ গাঙ্গুলি যখন বিসিসিআই প্রেসিডেন্ট ছিলেন, রোহিত শর্মাকে নিয়ে এসেছেন, যার জন্য আজকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, মানলাম। কিন্তু ওই যে বললাম বাংলার উন্নয়নের জন্য তিনি কি করেছেন, এই প্রশ্নটা আমাকে ভাবায়। এই প্রশ্নটা কেন বলছি যে গৌতম গম্ভীর তিনিও তো পার ডে 3.5 লাখ টাকা খরচ করে বহু মানুষকে তিনি দুপুরের আহারের ব্যবস্থা করে দেন, শিক্ষার ব্যবস্থা করে দেন। সেই কাজগুলোই বা কি করলেন সৌরভ গাঙ্গুলি? সবটাই কেমন জানি আত্মকেন্দ্রিক, এরকমটাই মনে হচ্ছে। আর বাঙালি জাতীয় যেন কোথাও ভুলে যাচ্ছে নিজেদের উন্নয়নটা কিভাবে করবো। বোলপুরে আসা, আমার প্রথমবার বোলপুরে আসা। আমার এই শান্তিনিকেতনের আগে কখনো আসিনি আমি, তাই বোলপুর শান্তিনিকেতনে প্রথমবার এসে আমার সত্যি আনন্দ লেগেছে। আশা করি সত্যি কথা বলতে কি জানেন তো, ক্রিকেটের ভগবান বা ঈশ্বর বলতে এই মানুষটাকেই বুঝি। এখন সেটা রিয়েলাইজ করি। মানে ছোটবেলায় হয়তো অনেকের খেলা দেখতাম, যাদের আইডিওলজিটা ভাবতাম যে হয়তো এই মানুষগুলো খুব ভালো বা আইকনিক, কিন্তু আস্তে আস্তে না পরিস্থিতিতে মানুষকে চিনতে শেখায় যে আসলে কে কিরকম। এই ভাবনাগুলো আমাদেরকে বোঝাতে শেখায়। যদিও মানুষ তো আবেগপ্রবণ, স্পেশালি বাঙালির কাছে সৌরভ গাঙ্গুলি একটা বড় বড় একটা প্রভাব। তার নামটা শুনলে আজকে যেখানেই হোক, তিনি যেখানেই যাবেন ভিড় জমে যায়, এই একটা ব্যাপার রয়েছে। তার মধ্যে সেই ফ্ল্যাম্বয়েন্সিটা কাজ করে। কিন্তু তার সমসাময়িক যে সমস্ত প্লেয়ারগুলো আজও ক্রিকেটের সাথে যুক্ত, তাদেরকে দেখি আর এই মানুষটার সঙ্গে কোথাও তো একটা কম্পারিজনের ব্যাপার চলে আসে। বোঝা যায় যে হ্যাঁ, ক্রিকেট যে জগতের সঙ্গে যে জগৎ বা যে জিনিসটা তাকে মানুষের কাছে পরিচিত করালো, সেই জিনিসটাকে নিয়ে হয়তো তিনি যতটা আজকে সিরিয়াস, তার থেকে হয়তো আনুষঙ্গিক ব্যাপারগুলো নিয়ে তিনি আরো বেশি তাকে অ্যাক্টিভ দেখা যায়, ইনফ্যাক্ট প্রোঅ্যাক্টিভ দেখা যায়। কোথাও ভাবি যে হ্যাঁ, আমাদের আইডিওলজিটা কি ভুল ছিল, জানি না। বাঙালি নিজেকে আরো বেশি ডেভেলপ করতে হবে, এটা ঠিক কথাই। যে আমরা যে পথে চলছি সেই পথটা কতটা ঠিক কতটা ভুল সেটা হয়তো আমরা নিজেরাও বুঝে উঠতে পারছি না। স্টে টিউন অন বং স্টোরিজ।